আমাদের পোর্শন 3 যে কোশ্চেন ছিল সেই কোশ্চেনের বাংলা কোশ্চেনের প্রথমে ফার্স্ট পেপারে সলভ ক্লাস দিব, তারপরে হচ্ছে সেকেন্ড পেপার নিয়ে আজকে একটু আলোচনা করব। প্রথমে আমাদের একটা কবিতার অংশ ছিল উদ্দীপক হিসেবে। আমি বারবার বলি যে আমরা কোশ্চেন পাওয়ার সাথে সাথে অ্যান্সার করব না, আমরা আগে উদ্দীপকটা পড়ব, তারপরে আমরা কোশ্চেনটা অ্যান্সার করব। তারপরও অনেকের খাতা দেখে মনে হয়েছে কোশ্চেন পাওয়ার পরপরই উদ্দীপক নিয়ে মানে আর মাথা ঘামানো কোশ্চেনের অ্যান্সার লেখা শুরু করেছে। এখানে যে উদ্দীপকটা ছিল, এই উদ্দীপকের মধ্যে অ্যাকচুয়ালি কবি কোনো একজন ফ্রেন্ডকে আপ্যায়নের উদ্দেশ্যে তার গ্রামে বেড়াতে আসতে বলছেন। তো এইটার সাথে রিলেট হচ্ছে প্রবাস বন্ধুর যেই ভ্রমণ কাহিনীটা আছে আমাদের, সেটার কোন দিকটা রিলেটেড আমাদের এগুলা বের করতে হবে। প্রথম প্রশ্নে আছে পানশির কোথায় অবস্থিত, আমরা এক বাক্যে উত্তর দিব। দ্বিতীয় প্রশ্নে বলা হয়েছে দুইটা কারণ জানতে চাওয়া হচ্ছে। প্রথমত, সকল কাজের কাজই কেন বলা হয়েছে, ব্যাখ্যা। বারবার বলি ক্ষয়ের উত্তর সবসময় দুইটা পার্টে হবে। প্রথম এক লাইনে কেন বলা হয়েছে সেটা বলবা, পরের 4, 5 কিংবা 7টা বাক্যে বর্ণনা করবা যে যেটা বলা হয়েছে সেটার ব্যাখ্যাটা কি। গতে আসবে প্রবাস বন্ধু কাহিনীর কোন বিশেষ দিকটি ফুটে উঠেছে। যারা পড়েছো প্রবাস কাহিনী তারা জানো যে ওখানে আব্দুর রহমান যিনি থাকেন তিনি একটা জায়গায় লেখককে বলেন যে তার এলাকায় বেড়াতে যেতে, আর উনি বলেন যে আফগানিস্তানের কালচার কি, বিশেষ করে ফুড কালচারটা কি সেটা নিয়ে আলোচনা করে। তো এইখানেও আমরা এই দুইটাকে রিলেট করতে পারি। যদিও অনেকে পুরো গল্প তুলে দিয়েছো, কিন্তু এখানে পুরো গল্প তোলার দরকার ছিল না, শুধু এই প্রবাস বন্ধুর স্পেসিফিক ওই কাহিনীর সাথে এই উদ্দীপকটাকে রিলেট করা। অতিথির প্রতি যে আতিথেয়তা, এটা আমাদের বাঙালিদের মধ্যে, বাঙালিরা হচ্ছে এটার ব্যাপারে বলা হয় যে অনেক বেশি পপুলার। তো এরকম আফগানি যারা আছে, আফগানিস্তানের যারা আছে, তারাও এই ব্যাপারে যে কতটা অতিথি পরায়ণ এই বিষয়টা এখানে উল্লেখ এসছে। উদ্দীপকের বক্তব্য প্রবাস বন্ধু কাহিনীর সম্পূর্ণ ভাবকে ধারণ করতে পারেননি, আসলেই পারেননি। কারণ এইখানে শুধু বলা হয়েছে তুমি যদি আমার বাসায় আসো তাহলে আমি তোমাকে কিভাবে আপ্যায়ন করব, কিন্তু প্রবাস বন্ধুর যেই অংশটুকু আমরা পড়ি এই অংশটুকুর মধ্যে অনেক কিছু এসছে। প্রাকৃতিক বর্ণনা এসছে, একটা মানুষের ডেডিকেশন এসছে, সেই মানুষটার মুখ দিয়ে কাজকর্মের মধ্যে দিয়ে আফগানিস্তানের যেই কালচার সেই কালচারটা উঠে এসছে। তাহলে স্বাভাবিকভাবে এটা একটা আংশিক অংশ প্রকাশ করে, মানে আংশিক একটা ভাব প্রকাশ করে, পুরোটা না। এইখানে আমি বলেছিলাম উত্তর তোমাদের কাছে দেয়া আছে, উত্তরে দেখো আমি কয়েকটা জিনিস হাইলাইট করে রেখেছি। যে গয়ে আমাদের মেইন পার্ট হচ্ছে অতিথি পরায়ণতা এবং আন্তরিকতার দিকটা। লাকিলি অনেকেই এই দুইটা ওয়ার্ড র্যান্ডমলি ইউজ করেছো। আতিথেয়তার সৌন্দর্য মেইনলি, তারপরে মানুষের প্রতি মানুষের আচার আচরণের মধ্য দিয়ে যে আন্তরিকতা ফুটে উঠে সেটাও এসছে। এরপরে প্রবাস বন্ধুর ঘ নাম্বারে যেটা আছে যে পুরোটা তুলে উঠতে পারেনি কেন, যে প্রথমে বলা হচ্ছে আব্দুর রহমানের জীবন কর্ম, লেখকের প্রতি আন্তরিকতা, এইসব জিনিস এসছে। আবার সেই সাথে মানসিকতার ও কিভাবে চিন্তা করে, ওকে তো ফার্স্টে লেখকের কাছে অধ্যাপক জিরার মাধ্যমে প্রেজেন্ট করা হয়, তারপরে মানুষটা আসে, মানুষটা আসার পরে পরে কিন্তু লেখকের চিন্তা ভাবনায় এই ব্যক্তিটা কেমন সেটা সামনে আসে, এবং এই ব্যক্তির চাল চলন, খাওয়া দাওয়া, রুচি, অভিরুচি যেটাই বলো না কেন সেটা কিন্তু লেখকের দৃষ্টি দিয়ে আমরা দেখতে পাই। কিন্তু আমরা উদ্দীপকের যে জিনিসটা আছে, উদ্দীপকে হচ্ছে শুধু বলে যে যদি তুমি আমার বাসায় আসো সেক্ষেত্রে আমি তোমাকে কিভাবে আপ্যায়ন করব। এর পরের উদ্দীপক ছিল হচ্ছে, এটাও একটা কবিতার অংশ। এই কবিতার অংশটা পড়লে আমরা যেটা বুঝতে পারি, আমি একটু বলি। তোমাকে অভিবাদন বাংলাদেশ, তুমি ফিরে এসেছো তোমার লাল সূর্য আঁকা পতাকার ভেতরে। মানে অলরেডি বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে, নবজাত বাংলাদেশকে নিয়ে কবি এখানে কথা বলছেন। আর আমরা জানি তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা যে কবিতাটা আছে সেই কবিতাটাতে বারবার বলা হচ্ছে যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ, মানে যুদ্ধ চলাকালীন বাংলাদেশের অবস্থা। আমরা বারবার বলছি না আর কত ভাসতে হবে রক্তগঙ্গায়, আর কত দেখতে হবে খান্ডব দাহন, মানে সব জায়গায়
কবি বলছেন, কবিতার সব জায়গায় কবি বলছেন যে বাংলাদেশ তখনও যুদ্ধ বিধ্বস্ত, যুদ্ধ চলছে, কিন্তু উদ্দীপকে অলরেডি নিউ একটা বাংলাদেশের জন্ম হয়ে গেছে। তাহলে উদ্দীপক পড়লেই আমার যে ইয়েটা আছে, কবিতাটা আছে, সেটা পার্থক্যটা আমরা বুঝে ফেলি, যে একটা তৈরি হয়েছে আর একটা তৈরি হওয়ার প্রক্রিয়াধীন আছে। প্রশ্ন হচ্ছে কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, উদ্দীপকের সঙ্গে তোমাকে পাওয়ার জন্য হে কবিতার কোন দিকটি মিল আছে, আর আরেকটা হচ্ছে যে এটার কি মূল ভাব প্রকাশ পেয়েছে, সপক্ষে বিপক্ষে যুক্তি প্রদর্শন করো। শামসুর রহমানের শ্রেষ্ঠ কবিতা শীর্ষক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এখানে আবার বলা হচ্ছে বন্দি শিবির থেকে, কবিতারও এটা একটা অংশ। সো দুইটা লেখাতে আমি দুইটা টিক দিয়েছি, কিন্তু অ্যাকচুয়াল অ্যান্সারটা হচ্ছে শামসুর রহমানের শ্রেষ্ঠ কবিতা শীর্ষক গ্রন্থ থেকে নেয়া। এরপরে বলা হচ্ছে যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, এইটার ব্যাখ্যা দুই ভাবে করা যায়। এক, বাঙালির এই যে দীর্ঘ স্বাধীনতাকামী যেই আকাঙ্ক্ষা, যেই যুদ্ধ বিগ্রহ, এতে মানুষের যেই শহীদ হওয়া, সেই শহীদ হওয়ার ব্যাপারে বলছেন যে আর কতবার এত রক্ত বইবে। আবার তুমি এটাকে এভাবে স্পেসিফিকলি ব্যাখ্যা করতে পারো যে সেই 1952 সাল থেকে শুরু হয়েছে এই রক্ত বয়ে যাওয়ার যে যাত্রাটা, এখন 71ও রক্ত বয়ে যাচ্ছে, তাহলে আর কতবার, আর কতক্ষণ এই রক্ত গঙ্গায় বয়ে গেলে আমরা আমাদের একটা সুন্দর স্বাধীন দেশ পাবো। সিম্পলি এই পয়েন্টটাকে পয়েন্ট আউট করে তুমি ক্ষয়ের অ্যান্সারটা লিখে ফেলতে পারো। গয়ের অ্যান্সারে আছে যে এখানে কোন অংশের সাথে মিল আছে, একদম কবিতার লাস্টে যেটা বলা আছে যে স্বাধীনতা আসবে, অবশ্যই আসবে। কবি হচ্ছে এরকম একটা ভবিষ্যৎবাণী করছে যে এত আমরা দিচ্ছি, এত আমাদের প্রাণ দিচ্ছি, আমাদের জীবন দিচ্ছি, আমাদের সাহস দিচ্ছি, তারপর কি স্বাধীনতা আসবে না? অবশ্যই স্বাধীনতা আসবে। এই অংশের সাথে এই উদ্দীপকের অংশটুকু মিলে গেছে। এখানে অনেকেই দেখেছি কবিতার ভেতরের কাহিনী লিখেছো, হরিদাসীর কথা লিখেছো, তারপরে হচ্ছে বৃদ্ধ কি বৃদ্ধর একজন বৃদ্ধ ব্যক্তির কথা লিখেছো, এভরিথিং ইজ ওকে, কিন্তু লাস্ট প্যারার সাথে রিলেট করাটা আসলে মেইন টাস্ক ছিল এখানে। এই কারণে আমি বারবার বলি উদ্দীপক পড়বা, পড়ে শুধু মনে করবা যে গল্প বা কবিতার কোন অংশকে এটা রিফ্লেক্ট করে কিংবা রিফ্লেক্ট করে না। দুই ধরনের কোশ্চেন আসে, এক হচ্ছে মিল কোথায়, অমিল কোথায়, আংশিক ভাব প্রকাশ পেয়েছে, ভাব প্রকাশ পায়নি। সিম্পল, আমরা যখন কোনো টেক্সট পড়বো আমরা মাথায় রাখবো যে এই টেক্সটের মূল ভাবটা কি, তারপর আমরা যখন উদ্দীপক দেখবো আমরা হচ্ছে এটা মাথায় রাখবো যে উদ্দীপকের সাথে এর রিলেশনটা কি। আমি গত সলভ ক্লাসে বলেছিলাম যে অনেক সময় হয় পুরো ঘটনাটাকে বেস করে উদ্দীপক আসে, আবার কখনো কখনো স্পেসিফিক কোনো পার্টকে ফোকাস করে উদ্দীপক আসে। এবার আমার হচ্ছে গদ্য পদ্য থেকে যে দুটো উদ্দীপক দেওয়া ছিল সেই দুটাই ছিল হচ্ছে স্পেসিফিক পার্টকে ফোকাস করে, কিন্তু গত যেই পোর্শনের সেকেন্ড পোর্শনের ছিল সেটা ছিল হচ্ছে ওভারঅল, উদ্দীপকের মধ্যে ওভারঅল আলোচনা ছিল। ওকে, এবার পরেরটা দেখি। পরেরটা হচ্ছে স্বাধীনতার আকাঙ্ক্ষার বিষয়, তো এটা তোমরা জানলা। তারপরটা ছিল মূল ভাবটি প্রকাশিত হয়নি, আংশিক একটা ভাব প্রকাশিত হয়েছে, কারণ উদ্দীপকে সদ্য স্বাধীন হওয়া, সদ্য জন্ম নেয়া বাংলাদেশকে অভিবাদন জানানো হয়েছে, ওয়েলকাম জানানো হয়েছে, কিন্তু তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতার মধ্যে আমরা দেখেছি কবি বারবারই বলছেন যে এই যে এত সাফারিংস, এত ত্যাগ, এত রক্ত, এরপরও স্বাধীনতা কি আসবে না? অবশ্যই আসবে। এই জিনিসটা কবি ফোকাস করছেন। তো যাই হোক, উদ্দীপকগুলো খুব সহজ ছিল। এর পরের প্রশ্ন ছিল আমাদের, এটা আমাদের নতুন একটা পার্ট, এইবারই হচ্ছে অ্যাড হচ্ছে, সেটা হচ্ছে উপন্যাস থেকে বর্ণনামূলক লেখা। একটা 3 মার্কের, একটা 7 মার্কের। 3 মার্কের জন্য আমরা খুব বেশি হলে 7 থেকে 10টা বাক্য লিখবো, এনাফ, কারণ আমাদেরকে তো টাইমটাও মেনটেন করতে হবে। 21 মিনিটের মধ্যে এই 10 মার্কের অ্যান্সার করতে হবে। সো তুমি 3 আর 7কে ওই 21 মিনিটের মধ্যে কিভাবে লিখবা সেটা আলাদা আলাদা করে নিবা। আর 7 মার্কের জন্য 15 থেকে 17টা বাক্য লিখলেই এনাফ। মানে নর্মালি আমরা গতে যেরকম লিখি
এর চেয়ে বেশি লেখার সময় পাবা না। আসলে লেখা যায় অনেক, যেহেতু বর্ণনামূলক প্রশ্ন প্রচুর লেখা যায়, কিন্তু তোমরা প্রথমত তোমরা এই বিষয়টার সাথে অভ্যস্ত না, আর দ্বিতীয়ত এই আমাদের সময়টা অনেক বড় একটা বিষয়, কারণ আমাদেরকে আগে আরো অনেকগুলো সৃজনশীলের অ্যান্সার করে তারপরে এখানে আসতে হয়। তো প্রথম প্রশ্ন ছিল মীর আলীর সবচেয়ে বড় যন্ত্রণা কি এবং কেন। এখন উপন্যাসে যে ধরনের বিষয়গুলো এসছে, প্রশ্নও সেরকম এসছে এবং এটা অনেক সহজ ছিল। যাই হোক, আমাকে অনেকজন অনেক রকম দিয়েছো, উত্তর দিয়েছো। তার মধ্যে কেউ কেউ লিখেছো যে বার্ধক্যের কারণে তার বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা। কেউ কেউ আবার ডিরেক্টলি লিখেছো যে সবচেয়ে বড় যন্ত্রণা ছিল তার একদম লেখক যেটা স্পষ্টভাবে বলে দিয়েছে যে প্রস্রাবের বেগ আটকাতে না পারার কারণে সে তার ছেলেকে ডাকে। তো কেউ কেউ আবার জিনিসটাকে একটু নর্মালাইজ, একটু স্টাইল করার জন্য আমি দেখেছি একজন লিখেছো যে সে তার ওয়াশরুমে যাওয়ার সমস্যা ছিল। সো এই ধরনের কথা আমরা ক্লাসে পড়ানোর সময় বা বলার সময় হয়তো বা বলবো, কিন্তু লেখার সময় বইয়ের ভাষাটা লেখাটাই ভালো। ওয়াশরুম বা বাথরুম কোনোটাই হুমায়ুন আহমেদ তার উপন্যাসের মধ্যে লিখেন নাই, ব্যবহার করেন নাই। তো এই জিনিসটা বিস্তৃত করে দেওয়া উচিত ছিল। এরপরের কোশ্চেনটা অ্যাকচুয়ালি পুরো উপন্যাসটাকেই ওভারঅলি তুমি রিপ্রেজেন্ট করতে পারো চাইলে। 1971 উপন্যাসে রফিক চরিত্রটির মতো বাস্তবে যদি সব রাজাকারের বোধোদয় হতো, তবে মুক্তিযুদ্ধের ক্ষয়ক্ষতি কিছুটা হলেও কম হতো। প্রশ্ন থেকে কিন্তু তুমি কয়েকটা স্টেপ বের করে ফেলতে পারো। প্রশ্ন থেকে তুমি স্টেপ বের করতে পারো। তুমি প্রথমে উপন্যাসটার জিস্ট যেটা, সেটা তুমি কয়েক লাইনে লিখলা, তারপরে তুমি রফিক চরিত্রটা নিয়ে আসো যে রফিকের এন্ট্রিটা কিভাবে হচ্ছে, এবং এন্ট্রি হওয়ার পর লোকজনের প্রথম কিন্তু ধারণা থাকে যেহেতু রফিক আমাদের মতোই দেখতে, ও মনে হয় আমাদেরই মানুষ। এবং রফিক কিন্তু খুব নির্ভরযোগ্য, বিশ্বাসযোগ্য ওয়েতে বাকি মানুষের সাথে কথা বলে। কিন্তু আমরা পরে বুঝতে পারি যে এটা হচ্ছে যে এজাজ আছেন পাক সেনা, তাকে হ্যাপি করার জন্য সে ট্রিকি ওয়েতে গ্রামবাসীর সাথে কথা বলে, এবং গ্রামবাসীর সাথে কথা বলে তার মূল উদ্দেশ্য ছিল মুক্তিবাহিনী কোথায় আছে, আদৌ এই গ্রামে মুক্তিবাহিনী আছে কিনা। আর আরেকটা জিনিস ছিল হিন্দুদেরকে এক পেশে করে নির্যাতন করা। কিন্তু পরে রফিক চরিত্রটা এই প্রশ্নটা কিন্তু এভাবেও আসতে পারে যে রফিক চরিত্রটা বিশ্লেষণ করো, রফিক চরিত্রের যে উত্থান পতন হয়েছে সেটা আলোচনা করো, আবার এভাবে রাজাকার থেকে কিভাবে মুক্তি সেনাদের পক্ষে চলে যাচ্ছে রফিক ক্যারেক্টারটা সেটা বলো। সবগুলা নিয়েই করা যেতে, মানে সবগুলা থেকে একই উত্তর আসবে। আর এখানে রফিক চরিত্রটা দেখে যে রফিক চরিত্রের বোধোদয় কখন হয়, নির্বিচার হত্যা, মেয়েদেরকে নিয়ে বাজে মন্তব্য এবং মেয়েদের প্রতি বাজে ব্যবহারের ফলে তার যে বোধোদয়, হিন্দু এক বাচ্চাকে মেরে ফেলা, তারপর গ্রামের এক ছোট বাচ্চাকে তার বাবার সাথে, না বাবা না ভাই সম্ভবত, ভাই ওর সাথে মেরে ফেলা। ও কিন্তু বারবারই বলে যে দরকার নাই, ছেড়ে দেন, দরকার নাই, কিন্তু ওই জিনিসগুলো তাকে হচ্ছে নক করতে থাকে যে ঠিক আছে আমি এসছি এই কারণে, কিন্তু ধীরে 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 তার মধ্যে বোধোদয় হয় যে আমি ভালো কাজ করছি না। এবং একদম শেষ যে ডায়লগটা, এটা কেউই লেখো নাই বাট লেখা উচিত ছিল। এই খ নাম্বার অংশ চেষ্টা করবা উপন্যাসের কিছু ছোট ছোট ডায়লগ দিতে, তাহলে টিচাররা ইমপ্রেসড হবে, টিচারদের মাথায় এই থাকবে যে ওভারঅল তুমি লেখো নাই, তুমি অ্যাকচুয়ালি উপন্যাসটা পড়েছো। সো এইখানে মার্ক বেশি পাওয়ার একটা খুব ভালো উপায় হচ্ছে ইম্পর্টেন্ট এবং ছোট ছোট ডায়লগ দেওয়া। যেমন এজাজ রফিক হচ্ছে যখন রফিককে পানিতে নামে, রফিক একটা মানে ডায়লগ দেয় না, কিন্তু রফিক এরকম একটা মানে ভবিষ্যৎবাণী করে, ডিরেক্ট ঠিক না, যে আপনারও ডাউনফল আসছে। এবং ওই জায়গায় লেখকের বর্ণনায় এই পাক সেনার যেই আকৃতি, যে সে ঘামতে শুরু করলো, এই অংশটা দিলেও কিন্তু খুব সুন্দর হতো, কিন্তু কেউ দাও নাই। ইন ফিউচার যখন উপন্যাস থেকে অ্যান্সার করবা, প্লিজ কিছু ছোট ছোট কোট দিবা, যে কোটেশনগুলো তুমি চাইলে ব্লু মার্ক করে দিতে পারো। তুমি চাইলে এটা একটা মানে যে আমরা মাঝখানে কম্পিউটারে টাইপ করার পর কি করি, আমরা যে কোনো লেখাকে সেন্টার্ড করার জন্য একটা ক্লিক করি না, তুমি এভাবে কোটগুলা সেন্টার করে লিখলাম, এতে তোমার প্রশ্নের উত্তরটা অনেক সুন্দর হয়ে যায়, দেখতেও ভালো লাগে, আবার মার্ক পাওয়ার একটা সম্ভাবনা থাকে।
আমি সেকেন্ড পেপার পড়াতে মানে বলতে চাইনি, কিন্তু যেহেতু এটাতে প্রতিবেদন ছিল সেটা নিয়ে আমি একটু কথা বলি। আমাদের বইয়ে যে প্রতিবেদন আছে, আমাদের 12-এও কিন্তু প্রতিবেদন আছে। সো আমরা একবার শিখবো, 12 পর্যন্ত আমাদের চলবে, দুইবার দুই ধাপে শেখার দরকার নাই। প্রতিবেদনের ক্ষেত্রে আমাদের কয়েকটা জিনিস মনে রাখতে হবে। আমি বোর্ডে যেরকম দিয়েছি যে প্রতিবেদন কি রকম হতে পারে। প্রতিবেদন বর্ণনাত্মক করা যেতে পারে, প্রতিবেদনে পয়েন্ট করা যেতে পারে, প্যারা করে লেখা যেতে পারে, টেবিল বা গ্রাফ দেওয়া যেতে পারে, প্রতিবেদনের মধ্যে শতকরা, হার, সংখ্যা, সাল এসব দেওয়া যেতে পারে। এই সবগুলো বিষয় হচ্ছে প্রতিবেদনটাকে মানে বাই লুক দেখার ক্ষেত্রে খুব বেশি ইন্টারেস্টিং করবে। তুমি যা শিখেছো তাই লিখবা, শুধু প্রেজেন্টেশনটা একটু চেঞ্জ করে দিবা। তুমি যেই যেই বিষয়গুলা একটা প্যারার মধ্যে লিখেছো বা শিখেছো সেটাকে তুমি পয়েন্ট করে দাও। তুমি কিছু ইমাজিনারি সংখ্যা দাও, জনসংখ্যা এত, এত সালে সালের রিপোর্ট অনুযায়ী দেখা যায় যে এই পরিমাণে দুর্ঘটনা হতো, এখন সেই দুর্ঘটনার হার বেড়ে এই পরিমাণে হয়েছে, তার কারণগুলো হচ্ছে সড়কের বেহাল অবস্থা। তারপর তুমি সড়কের বর্ণনাতে চলে আসো। আর উপরে যে কোশ্চেনটা, সেই কোশ্চেনে আমি হচ্ছে হাইলাইট করেছি যে কোন কোন কিওয়ার্ডগুলো তোমাকে দিয়ে দেওয়া হয়েছে। প্রথমত তোমার নাম দেওয়া আছে ইমরান। আমি আগেই বলেছিলাম যে যদি কোনো নাম দেয়া থাকে, সেটা অ্যাপ্লিকেশন হোক, প্রতিবেদন হোক, যাই হোক, আমরা কোনো সারনেম ইউজ করব না। কিন্তু অনেকে লিখেছে নিজের নামের সাথে ম্যাচ করে, যেমন যার নাম খন্দকার জামিল বা জামিল খন্দকার, সে লিখেছে ইমরান খন্দকার, হ্যাঁ, ইমরান রহমান। ডোন্ট ডু দিস। যা দেওয়া আছে শুধু সেটাই দাও। নোয়াখালী জেলার চাটখিল সম্প্রতি মানে রিসেন্টলি অনেক বৃষ্টি হচ্ছে, তোমার এলাকার সড়কের অবস্থা অবনতি ঘটেছে, এলাকার ইউনিয়ন পরিষদের কাছে একটা প্রতিবেদন পেশ করো। তো এইখানে আমরা কি কি দিতে পারি, আমি একটা জিনিস সাজিয়েছি। এই যে প্রতিবেদনের ক্ষেত্রে মাস্ট থিং হচ্ছে আমাকে খুব ভালো একটা চৌকস অ্যাট্রাক্টিং একটা ক্যাপশন দিতে হবে। নিউজ পেপারে ক্যাপশন দেখে আমরা নিউজ পড়ি, কারণ ক্যাপশন আমার, ইভেন আমরা এখন তো নিউজ পেপার পড়ি না, বিকজ আমাদের ই পেপার আছে। আমাদের ফেসবুকে একটা নিউজ দিলে ফেসবুকে আমাদের বন্ধুরা শেয়ার করতে করতে ওই নিউজের জন্য নিউজ পেপার পর্যন্ত যেতে হয় না, ওই লিঙ্ক কমেন্ট থেকে আমরা হচ্ছে পড়া শুরু করে দিই। কিন্তু তারপরও খেয়াল করবা প্রত্যেকটা ক্যাপশন খুব ইন্টারেস্টিং হয়, এবং ইন্টারেস্টিং এর লেভেলটা এত উপরে উঠে যায় যে অ্যাকচুয়ালি ক্যাপশনের সাথে অনেক সময় ভেতরে ক্যাপশন দেখে ভেতরে পড়ে বলি ও আচ্ছা এইটা। তো ক্যাপশন মাস্ট থিং। ভারী বর্ষণে চাটখিলের সড়ক দুরবস্থা, জনদুর্ভোগ ও সমাধানের দাবি। তারপরে তুমি শুরু করো ইমরান, নোয়াখালী, তারিখ, তারপরে তুমি লেখা শুরু করলা। ওখানে আমি হাইলাইট যে অংশ দুটা করেছি, দেখো এই অংশ দুইটার জন্য কিন্তু কেউ তোমাকে সার্চ করতে যাবে না, গুগলে দেখতে যাবে না 2024 সালে চাটখিলে আসলেই কোনো আদমশুমারি বা আসলেই কোনো কিছু হয়েছিল কিনা। এটা হচ্ছে তোমার প্রতিবেদনকে তুমি কিভাবে খুব ইন্টারেস্টিং এনহ্যান্সিং করবা। কোনো সমস্যা নেই, বিশ্বাসযোগ্য ওয়েতে তুমি যদি চাওয়াবাজি করতে পারো, জনগণ তো সবই খায়। 2024 সালের জুলাই মাসের আদমশুমারি অনুযায়ী 20,441 জন ছিল। এদের মধ্যে প্রায় 10% নিয়মিত স্কুল, কলেজ, বিদ্যালয়গামী শিক্ষার্থী। এই কথাগুলা সড়ক রিলেটেড বিষয়ে লিখবা, এই কারণে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গামী শিক্ষার্থী সড়ক দিয়েই তো যাবে, অ্যাটলিস্ট তোমার এলাকার সড়কটা তো পার করবে। তারপরে সে বাসে যাক, মেট্রোতে যাক, সে হচ্ছে উবারে যাক, যেটাতে খুশি সেটাতে যাক। কিন্তু যখন বলা হয়েছে তোমার এলাকার সড়ক, তখন স্পেসিফিক ছোট একটা রাস্তার কথা বলছি, যে রাস্তাটা তোমার এলাকার মানুষ মেন রোডে ওঠার আগ পর্যন্ত বহুল ব্যবহার করে। ভারী বর্ষণের কারণে শেষ হয়েছে, সরি। তারপরে দেখো আমি এখানে লিখেছি, তুমি যেটা বর্ণনা করে লিখেছো, আমি তোমাদেরই কারো লেখা থেকে কোট করে করে আমি হচ্ছে একটা জিনিস বানিয়েছি। তোমরা যেটা এক প্যারাতে লিখেছো বা দুইটা প্যারাতে লিখেছো, তাদের লেখাগুলোকে আমি জাস্ট পয়েন্ট করে নিয়েছি, আর কিছু না। কিন্তু তোমার লেখার চেয়ে আমার লেখাটা ডিফারেন্ট দেখাচ্ছে। যেমন বর্তমান অবস্থা, তুমি বর্তমান অবস্থা বলছো, জনদুর্ভোগ, এই কথাগুলো দেখো, যাতায়াতের সমস্যা হয়, শিক্ষার্থীদের সমস্যা হয়, পণ্য পরিবহনের সমস্যা,
চিকিৎসা, অ্যাম্বুলেন্স যেতে পারে না, দুর্ঘটনার ঝুঁকি, এই সব কিছুই তোমরা লিখেছো। খেয়াল করে দেখো এই প্রবলেমগুলো কিন্তু সড়ক রিলেটেড কোনো একটা অ্যাপ্লিকেশন বলো, তুমি রচনা বলো, অনুচ্ছেদ বলো, যাই লেখো না কেন, এই পয়েন্টগুলো কিন্তু তুমি লেখোই। আমার কথা হচ্ছে এই পয়েন্টই তুমি লেখো প্রতিবেদনে, শুধু নিজের মতো করে হচ্ছে একটু ইনোভেটিভ হয়ে যাও, নাথিং এলস। এরপরে দেখো প্রয়োজনীয় পদক্ষেপ, তোমরা বলো নাই যে উপরের অবস্থা বিবেচনা করে আমাদের এই সমস্যার সমাধানের জন্য আপনার সদয় দৃষ্টি কামনা করছি বা আশু পদক্ষেপ গ্রহণ করুন। এই কথাগুলো তো কম বেশি সবাই প্রতিবেদনে লেখো, তাই না? আমি ওই জিনিসটাকে জাস্ট 5টা ছোট ছোট পয়েন্ট করে দিয়েছি। দেখো এই 5টা পয়েন্ট তুমি বাদ দিয়ে দাও, 5টা পয়েন্টের যেই 1 2 3 4 5 6 7 8 9 9টা লাইন, 9টা লাইন তো তুমি এমনিই লেখো। খাতায় যখন লিখবা তখন তো আরো ছোট হয়ে যাবে, আমি তো বোর্ডে দেখাচ্ছি দেখে অনেক বড় মনে হচ্ছে, কিন্তু তুমি যে যে জিনিস লিখেছো আমি শুধু ওটাকে পয়েন্ট আউট করে দিয়েছি। আমার কথা হচ্ছে আমি যা শিখেছি, আমি বাড়তি কিছু শিখবো না, আমি সেটাই লিখবো, শুধু আমার প্রেজেন্টেশনটা একটু ডিফারেন্ট হবে। তারপরে লাস্টে আমি 3টা লাইন অ্যাড করেছি, এলাকা যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে, জনদুর্ভোগ কমাতে দ্রুত পদক্ষেপ গ্রহণ অপরিহার্য। আশা করছি আপনারা বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করবেন, জরুরি ভিত্তিতে কার্যকর ব্যবস্থা নেবেন। এর মধ্যে কেউ একজন লিখেছো যে আমাদের সড়কের এই সমস্যার ব্যাপারে আমরা আগেও জানিয়েছি কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। ঠিক আছে, তুমি যার কাছে অ্যাপ্লিকেশন দিচ্ছ, যার কাছে রিকোয়েস্ট করছো, তাকে খেপানো যাবে না। ছোটবেলা থেকে আমরা শিখাই যে অ্যাপ্লিকেশন বা আবেদন পত্রের ভাষায় রিকোয়েস্টিং ল্যাঙ্গুয়েজ থাকবে, ইউ আর রিকোয়েস্টিং ফর সামথিং। হ্যাঁ, কিছুর জন্য তুমি আবেদন করছো, খুব বিনীত শ্রদ্ধাবনত হয়ে লিখতে হবে। যেমন অনেকেই লেখো যে আমার বাবা বদলি হয়ে গেছে, আপনি আমাকে ছাড়পত্র দেন। না, তোমাকে বলতে হবে যে তোমার বাবা বদলি হয়েছে, তুমি এখানে থাকতে পারছো না, নানান ধরনের সমস্যায় ভোগ করছো, এই কারণে তোমাকে তোমার পরিবারের সাথে ওখানে থাকতে হবে, তুমি অ্যাকচুয়ালি খুব স্যাড, এটা তোমাকে শো করতে হবে লাইফ লং। এইটাই অ্যাপ্লিকেশন যেখানে থাকবে, কভার লেটার যেখানে থাকবে, সেখানে খুব ডেডিকেশন শো করতে হবে, কথা না। একটা জিনিস 2টা কি 3টা খাতায় পেয়েছি, আর কোনো খাতায় পাইনি। এটার অনেক বড় একটা কারণ হচ্ছে আমাদের বইয়ের মধ্যে নাই। সেটা হলো প্রতিবেদনের নিচে একটা খাম। মনে করো এই ব্যক্তি ইমরান, ও যদি এই পত্রিকার মানে এই ইউনিয়ন পরিষদের কোনো একজন এমপ্লয়িও হয়, সে তো চেয়ারম্যানকে গিয়ে কাগজটা এভাবে ধরিয়ে দিবে না। অবশ্যই দেয়ার ইজ এ ফর্মাল ওয়ে, তাকে একটা খামের মধ্যে ভরে উপরে লিখে দিতে হবে, কারণ অনেক চিঠি আসে, তার মধ্যে থেকে ইম্পর্টেন্ট খামগুলা হচ্ছে উনি ওপেন করবেন। তো সেক্ষেত্রে তোমাকে অবশ্যই দিতে হবে যে তুমি কে, আর তুমি যাকে দিচ্ছ তার ঠিকানাটা, খামটা অ্যাটলিস্ট দিতে হবে। আর আমি তো সব দিয়েই দিয়েছি যে নোয়াখালীর কোন জায়গার, বলেও দিয়েছি যে সে হচ্ছে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, তুমি জাস্ট একটা ইমাজিনারি নাম দিলা আর কি। এরপরে এরপরে আরেকটা জিনিস, এই জিনিসে ভুল ছিল, এইটার আগে বলি, আমাদের কলেজে এবার ক্লাস 10 না 9-এ একটা কোয়েশ্চেন এসেছিল এরকম যে মনে করো তোমার নাম ধ্রুব, তুমি ছাত্রাবাসে থাকো, তুমি তোমার মাকে জীবনের লক্ষ্য জানিয়ে একটি পত্র লিখো। ওই যে আমি বলি তোমরা কোয়েশ্চেন পড়ো না। মনে করো তুমি ছাত্রাবাসে থাকো, তুমি গত রাতে প্রিপেয়ার হয়েছো ছাত্রাবাসের অবস্থা জানিয়ে মাকে একটি পত্র লেখো বলে, সব ছেলে ছাত্রাবাসের বর্ণনা লেখা শুরু করেছে। হ্যাঁ আমার একটু খারাপ লাগে, তোমাদেরকে অনেক মিস করছি, আমি অনেক পড়াশোনা করছি। পরে মনে করো যখন আরেকবার কোশ্চেনের দিকে তাকিয়ে বলে ও আচ্ছা জীবনের লক্ষ্য লিখেছে, তখন 10 লাইনের একটা ইয়ার মধ্যে চিঠির মধ্যে লাস্ট 1.5 লাইনে লেখো মা আমার জীবনের লক্ষ্য হচ্ছে ডাক্তার হওয়া, ডাক্তার হয়ে দেশের সেবা করা। কিংবা একটা কমন ডায়লগ আছে সিম্প্যাথি নেওয়ার জন্য, আমি ডাক্তার হয়ে গ্রামে চলে যাব, তারপরে বিনা টাকায় গ্রামের লোকের চিকিৎসা করব। লাইফ ইজ টু হার্ড, ডাক্তারি পড়াশোনা এত কঠিন যে কেউ ডাক্তারি পাশ করার পর গ্রামে গিয়ে বিনা টাকায় চিকিৎসা করতে চাইবে না। সো বললাম না যে চাপাবাজি, যে ওই যে ও বললো যে চাপাবাজি করবো, চাপাবাজি করলেও মিথ্যা বললেও বিশ্বাসযোগ্য ওয়েতে মিথ্যা বলতে হবে। ওই যেরকম আমি বললাম এত সালের আদমশুমারি অনুযায়ী এত জন ছিল এবং তার এত % হচ্ছে স্কুল গোয়িং বাচ্চা ছিল, তো এরকম মানে যেটা
রিলেটেড রিলেভেন্ট মনে হবে। এখানে দেখো, এখানে তোমাদের যে ভুলটা হয়েছিল, কুড়িল সরকারি কলেজের একজন শিক্ষার্থী, এটা আমি দিয়েছিলামই যেন তোমরা এটার উপরে ফোকাস করো কিনা সেটা দেখার জন্য। আমি অ্যাকচুয়ালি ফোকাস ছিল আমার সেকেন্ড লাইনে, তোমার এলাকায় কোনো পাঠাগার নাই। তার মানে কুড়িল সরকারি কলেজ, ধরে নিলাম কুড়িল একটা প্লেসের নাম, কুড়িল এলাকায় তোমার কোনো লাইব্রেরি নাই। পাঠাগারের প্রয়োজনীয়তা বর্ণনা করে বলেও দিচ্ছি যে তুমি শুধু চাইলে হবে না, যার কাছে চাচ্ছ তাকে কনভিন্স করতে হবে যে আমার পাঠাগারটা কেন দরকার। জাস্ট নাই, আমার এন্টারটেনমেন্টের জায়গা নেই, পাঠাগার এন্টারটেনমেন্টের জায়গা, এটা যদি ডিরেক্টলি বলে দাও জিনিসটা নেগেটিভ সেন্সে চলে যাবে। জ্ঞানার্জন আর আনন্দ, এই দুইটাকে বাঙালি এখনো একসাথে আনতে পারে নাই। যারা আনে তাদেরকে আমরা অনেক ধরনের বিশেষণে বিশেষায়িত করি। সো এটা তোমাকে কনভিন্স করতে হবে যে আমাদের পড়ালেখার বাইরে আমাদের আরো যদি কোনো বিষয়ে জ্ঞান অর্জন করতে হয়, কিংবা আমাদের পাঠ্যপুস্তকের যে পড়াটা, সেই পড়াটাকে যদি আমরা আরো এনহ্যান্স করতে চাই, আমরা আরো কি বলবো এটাকে সমৃদ্ধ করতে চাই, আমাদের পাঠাগার আবশ্যক। বা অবসর সময়ে দেখা যাচ্ছে যে তরুণ সমাজ এখানে ওখানে আড্ডা না দিলে পাঠাগার থাকলে তারা সুন্দর করে ওখানেও গিয়ে কিছুটা সাংগঠনিক সময় পাস করতে পারে। এই কথাগুলো তোমার লেখার কথা ছিল, কিন্তু অনেকেই লিখেছো বরাবর অধ্যক্ষ কুড়িল সরকারি কলেজ বিষয় এলাকায় পাঠাগার স্থাপনের জন্য। কার খাতায় জন্য আমি লিখেও দিয়েছি অধ্যক্ষ কিভাবে একটা এলাকায় পাঠাগার স্থাপন করবে। পরে কিন্তু আমি এই কারণে আমি এখানে লিখি নাই যে ও আগে যেরকম বলেছিলাম যে ইউনিয়ন পরিষদের কাছে তুমি ইয়া করো, অ্যাপ্লাই করো, কিন্তু আমি এখানে লিখি নাই, আমি এখানে লিখছি যথাযথ কর্তৃপক্ষ, যাতে আরো বেশি কনফিউশন তৈরি হয় যে উপরে শিক্ষার্থী আর তারপরে যথাযথ কর্তৃপক্ষ। সুতরাং যারা হচ্ছে লাফ দিয়ে ঝাঁপ দিয়ে লেখার টেন্ডেন্সি আছে, তারা ওই লাফ দিয়ে দেখবে কুড়িল কলেজের শিক্ষার্থী, তারপর লিখে যায়। যেমন আরেকজন লিখেছে বিশেষ দ্রষ্টব্য, পাঠাগার স্থাপনের প্রয়োজনীয়তা বর্ণনা করে। আবার সে এক্সপেক্টও করছে তাকে আমি অনেক ভালো মার্ক দিব। মানে সে এসে মানে তোমরা তো পাবলিক পরীক্ষায় দেখতে পাবা না যে আসলে কে খাতা দেখছে, কত করে দেখছে। সুতরাং তোমাদেরকে মেন্টালি ওইভাবেই প্রিপেয়ার হতে হবে যে আমি এমন ভাবে লিখবো যেন যেই দেখুক না খাতা 7, 8, 10-এর মধ্যে আমার থাকবে। আরো যেমন বললাম 7 একটু পরিশ্রম করলেই আসবে, আর একটু ইনোভেটিভ ওয়েতে লিখলে 8 চলে আসবে। তুমি যেটা লিখেছো আমি কিন্তু সেটাই প্রতিবেদনে লিখেছি, শুধু তুমি একটা প্যারাতে লিখেছো আর আমি হচ্ছে ছোট ছোট প্যারা, ছোট ছোট পয়েন্ট করে লিখেছি। আমি এ পর্যন্ত একটা মাত্র ছাত্রের খাতায় পেয়েছিলাম যে হচ্ছে বছর অনুযায়ী সমস্যার বৃদ্ধির একটা গ্রাফ করে দিয়েছিল। সো তুমি চাইলে একটা গ্রাফও করতে পারো। এটা তো গেল শুধু সড়ক দুর্ঘটনার উপরে। মনে করো যদি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির উপরে প্রতিবেদন আসে, তুমি ওখানে একটা টেবল করতে পারো যে একই ধরনের জিনিস, একই চাল, যে একটা তুমি একটা কোনো একটা পত্রিকার, অর্থনীতি বেসড পত্রিকা, সেই পত্রিকার হিসাব অনুযায়ী ও এত সালে এত টাকা কেজি ছিল, এটা বাড়তে বাড়তে কত কেজি, তুমি ওটা টেবিল করে দেখাতে পারো। সো তুমি আমি তো বললাম যা শিখেছো তাই লিখবা, শুধু যত বেশি তুমি এটার মধ্যে হচ্ছে ডিফারেন্স নিয়ে আসতে পারো। তোমার পাশের জন যেভাবে লিখছে তার চেয়ে তুমি যে একটু আলাদা হয়ে গেলেই তোমার কিন্তু পয়েন্ট চলে আসবে, মার্ক চলে আসবে। আমাদের এখন আসলে সামনে পরীক্ষা, জ্ঞানার্জনের সময় নাই, এখন আমাদের মার্ক অর্জনের সময়। ঠিক আছে, আমরা কিভাবে মার্ক বেশি পাবো সেটাই হচ্ছে আমাদের চিন্তা, আর এটার জন্য এই ছোট ছোট টেকনিকগুলো ফলো করা। থ্যাংক ইউ সো মাচ।